Hello friends, I am Harun and it's your YouTube channel Harun Biozone. Today in this video I will discuss about do plants breathe from the chapter respiration in plants. আজকে আমরা এই ভিডিওতে respiration chapter class 11 এর যে শ্বসন চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারের প্ল্যান্ট ব্রিথ অর্থাৎ উদ্ভিদের শ্বসন বলছে ডু প্ল্যান্ট ব্রিথস, উদ্ভিদরা কি শ্বসন করে সে ব্যাপারে ইন্ট্রোডাকশন আমরা আজকে শুরু করব। তো চলো শুরু করা যাক। এনসিইআরটি বই থেকে আমরা এই আলোচনা করব, যেটা তোমাদের নিটের জন্য প্রচণ্ড হেল্পফুল। কারণ যদি থিওরিকে ভালোভাবে বুঝতে না পারো তাহলে কোনোদিন এমসিকিউ সলভ করা যাবে না। তাই থিওরিকে সলভ করে তবেই এমসিকিউর দিকে আমরা এগোবো। বলছে রেসপিরেশন ইন প্ল্যান্টস, উদ্ভিদের শ্বসন। বলছে অল অফ আস ব্রিথ টু লিভ, আমরা সবাই কি করি? শ্বাস প্রশ্বাস নিই, বা আমরা সবাই শ্বাস প্রশ্বাস নিজের জন্য, বেঁচে থাকার জন্য। বাট হোয়াই ইজ ব্রিদিং সো এসেনশিয়াল টু লাইফ? কিন্তু আমরা শ্বাস প্রশ্বাস কেন নিচ্ছি? কেন এটা আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ? হোয়াট হ্যাপেন্স হোয়েন উই ব্রিথ? যখন আমরা শ্বাস নিচ্ছি, শ্বাস প্রশ্বাস চালাচ্ছি, তখন আমাদের কী হচ্ছে জিনিসটা? বলছে অলসো ডু অল লিভিং অর্গানিজমস ইনক্লুডিং প্ল্যান্টস অ্যান্ড মাইক্রোবস ব্রিথ? সমস্ত লিভিং অর্গানিজম ইনক্লুডিং কারা? প্ল্যান্টরা এবং বেশিরভাগ এরোবিক মাইক্রোবস অর্থাৎ যারা বায়োজীবী অণুজীবী রয়েছে তারাও কিন্তু ব্রিথ করছে। ইপসো হাও? কিন্তু কেন? All living organisms need energy for carrying out daily life activities, be it absorption, transport, movement, reproduction, or even breathing. বলে প্রত্যেকটা অর্গানিজম তার ডেইলি লাইফের যে সমস্ত কাজগুলো, ডেইলি লাইফ প্রত্যেক দিন তার ডেইলি লাইফের যে কাজ থাকে, যেমন কী বলছে, শোষণ করা, ট্রান্সপোর্ট পরিবহন করা, মুভমেন্ট চলন গমন করা, রিপ্রোডাকশন জনন করা, এবং এমনকি ব্রিথ অর্থাৎ শ্বাস প্রশ্বাস নেওয়া, এর প্রত্যেকটার জন্য কি দরকার? আমাদের এনার্জির দরকার। হোয়ার ডাজ অল দিস এনার্জি কাম ফ্রম? এত এনার্জি, এত বিপুল পরিমাণ এনার্জি আমাদের দরকার, সেগুলো কোথা থেকে আসছে? উই ইট ফুড ফর এনার্জি। আমরা জানি আমরা এই শক্তির জন্য কি করি? আমরা খাবার খাই। বাট হাউ ইজ দিস এনার্জি টেকেন ফ্রম ফুড? কিন্তু কিভাবে আমরা এই এনার্জিটা খাবার থেকে পাচ্ছি? হাউ ইজ দিস এনার্জি ইউটিলাইজ? কিভাবে এই এনার্জি ব্যবহার হচ্ছে? ডু অল ফুডস গিভ দ্য সেম অ্যামাউন্ট অফ এনার্জি? সমস্ত খাবার কি একই রকম শক্তি দিচ্ছে? ডু প্ল্যান্টস ইট? উদ্ভিদরা কি খাচ্ছে? হোয়ার ডু প্ল্যান্টস গেট দেয়ার এনার্জি ফ্রম? কোথা থেকে সাধারণত প্ল্যান্টরা তাদের শক্তি সংগ্রহ করছে? অ্যান্ড মাইক্রো অর্গানিজমস ফর দেয়ার এনার্জি রিকোয়ারমেন্ট ডু দে ইট ফুড? এই মাইক্রো অর্গানিজমগুলো বা অণুজীবগুলো কোথা থেকে শক্তি কালেক্ট করছেন? তারাও কি খাদ্য গ্রহণ করছেন? এতগুলো কোয়েশ্চেন অ্যারাইজ করছে আমাদের মাইন্ডে। ইউ মে ওয়ান্ডার, তুমি বিস্মিত হবে, অ্যাট দ্য সেভারাল কোয়েশ্চেন্স রেজড অ্যাবোভ। উপরের দিকে যে এত কোয়েশ্চেনগুলো দেখা গেল, এই কোয়েশ্চেনগুলো থেকে তোমরা কি হবে? অবাক হয়ে যাবে। দে মে সিমস টু বি ভেরি ডিসকানেক্টেড। যদি প্রত্যেকটা কোয়েশ্চেনে কি হচ্ছে? পরস্পরের সঙ্গে কানেকশন নেই, ডিসকানেক্টেড। বাট ইন রিয়ালিটি, কিন্তু বাস্তবে, দ্য প্রসেস অফ ব্রিদিং ইজ ভেরি মাচ কানেক্টেড টু দ্য প্রসেস অফ রিলিজ এনার্জি ফ্রম ফুড। কিন্তু যদি বাস্তবে দেখা যায় তাহলে কি হচ্ছে? খাবার থেকে যে এনার্জি সংগ্রহ করার পিছনে এই যে শ্বসন, এর একটা শ্বসন বা এই যে আমরা ব্রিথ করছি, ব্রিথ অর্থাৎ শ্বাস প্রশ্বাস নিচ্ছি, নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। লেট আস ট্রাই অ্যান্ড আন্ডারস্ট্যান্ড হাউ দিস হ্যাপেন। এবার আমরা বুঝবো কিভাবে তোমার খাওয়ার মধ্য থেকে সেই এনার্জিকে বের করার জন্য আমাদের নিঃশ্বাস প্রশ্বাস এর দরকার, নিঃশ্বাস প্রশ্বাস কাজ করছে। অল দ্য এনার্জি, সমস্ত রকমের শক্তি রিকোয়ার্ড ফর লাইফ, জীবনের জন্য যেগুলো প্রয়োজন, প্রসেস ইজ অবটেন্ড বাই অক্সিডেশন অফ সাম ম্যাক্রোমলিকিউলস দ্যাট কল ফুড। তারা বলছে যে এই যে আমাদের এত যে এনার্জি, অল দ্য এনার্জি, সমস্ত রকমের শক্তি রিকোয়ার্ড ফর লাইফ প্রসেস
অর্থাৎ আমাদের জীবনকে চালানোর জন্য যাদের এত শক্তির প্রয়োজন সেগুলো কোত্থেকে আসছে? অক্সিডেশন অফ সাব ম্যাক্রোমলিকিউলস। ম্যাক্রোমলিকিউল কার? যেগুলো ওই মলিকুলার ওয়েট হচ্ছে 10,000 ডাল্টনের বেশি, যাদের মলিকুলার ওয়েট 10,000 ডাল্টনের বেশি, যেমন লিপিড, প্রোটিন অ্যান্ড কার্বোহাইড্রেট। প্রোটিন অ্যান্ড কার্বোহাইড্রেট, যদিও এখানে লিপিডের মলিকুলার ওয়েটটা শুধু 10,000 ডাল্টন বেশি না, এটা মোটে মলিকুলার ওয়েট 8,000 ডাল্টনের কাছাকাছি, কারণ এদের মধ্যে কোনো বন্ডিং ফর্মেশন হয় না। অনলি গ্রিন প্ল্যান্টস, একমাত্র সবুজ উদ্ভিদ, অ্যান্ড সায়ানোব্যাকটেরিয়া, কিছু নীলাভ সবুজ শৈবাল বা সায়ানোব্যাকটেরিয়াদেরকে বলছি আমরা, ক্যান প্রিপেয়ার দেয়ার ওন ফুড, এবং একমাত্র উদ্ভিদরা এবং কিছু সায়ানোব্যাকটেরিয়া রয়েছে যেমন অ্যানাবিনা, নস্টক, ওসিলাটোরিয়া, যারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে বাই দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস। কিসের মাধ্যমে? সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে। দে ট্র্যাপ light energy and convert it into chemical energy that is stored in the bonds of carbohydrate like glucose, sucrose and starch. তাহলে কি হচ্ছে যে তারা কি করে? সূর্যালোকের উপস্থিতিতে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কি করে? তোমার খাবার তৈরি করে। কি খাবার তৈরি করে? এটা গ্লুকোজ তৈরি করে, এটা তৈরি হচ্ছে। এবং সুক্রোজ হচ্ছে কি? সুক্রোজ হিসেবে খাবারটা ট্রান্সপোর্ট হয়। মনে রাখবে প্ল্যান্টে যে গ্লুকোজ হিসেবে তৈরি হলো, সুক্রোজ হিসেবে ট্রান্সপোর্ট হলো, এবং তোমার স্টার্চ হিসেবে সঞ্চিত হলো, স্টার্চ হিসেবে স্টোরেজ হলো। এই তিনটে পয়েন্ট মনে রাখবে। তাহলে উদ্ভিদ দেহে তিনভাবে খাবারটা তৈরি হচ্ছে। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় ডাইরেক্টলি তোমার কেউ যেমন 6CO2 + 12H2O, সানলাইট এবং ক্লোরোফিল এর উপস্থিতিতে কি হচ্ছে দেখো, C6H12O6 + 6O2 প্লাস এনার্জি তৈরি হচ্ছে। এটা সালোক সংশ্লেষ প্রক্রিয়া তৈরি হচ্ছে। তাহলে কি গ্লুকোজ তৈরি হলো? তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়া তৈরি হয় গ্লুকোজ এবং ট্রান্সপোর্ট অর্থাৎ উদ্ভিদ পাতা থেকে সারা দেহে খাবারের ট্রান্সফার হয়, সেটা সুক্রোজ হিসেবে এবং স্টার্চ হিসেবে সঞ্চিত হয়। তিনটে ফর্ম উদ্ভিদে সুগার পাওয়া যায়। উই মাস্ট অফেন রিমেম্বার দ্যাট ইন গ্রিন প্ল্যান্টস টু নট অল সেল, টিস্যু অ্যান্ড অর্গানস ফটোসিনথেসাইজ। এবার আমরা দেখতে পাবো যে উদ্ভিদ দিয়ে তো খাবার তৈরি হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়, এবং উদ্ভিদের প্রত্যেকটা টিস্যু, প্রত্যেকটা কোষ, প্রত্যেকটা অর্গানে কিন্তু খাদ্য তৈরি হয় না। Hence, even in grain, only cells containing chloroplasts that are most often located on the superficial layer carry out photosynthesis. তাহলে ফটোসিনথেসিস কোথায় হচ্ছে? যে সমস্ত কোষগুলো কি সবুজ উদ্ভিদ অর্থাৎ ক্লোরোপ্লাস্ট বহন করছে, এবং যে কোষগুলো লোকেটেড করছে কোথায়? আপার সারফেসের উপরে, যারা ডাইরেক্ট সূর্যালোককে শোষণ করছে বা বায়ুর সঙ্গে গ্যাসের এক্সচেঞ্জ করছে, তারাই একমাত্র কি করতে পারে? ফটোসিনথেসিস করতে পারে। In green plants, all other organs, tissue and cells that are non-green need food for oxidation. কিন্তু উদ্ভিদে যে সমস্ত নন গ্রিন পার্ট রয়েছে, যেমন রুট রয়েছে, মূল রয়েছে, তারপর হচ্ছে উড পোর্শনে কাঠ রয়েছে, এরা কিন্তু আবার ওই খাদ্যের জন্য তোমার উদ্ভিদের সবুজ অংশের উপর নির্ভর করে। তাহলে সমস্ত উদ্ভিদ খাবার তৈরি করে না। যে সমস্ত ক্লোরোফিলযুক্ত সবুজ উদ্ভিদ রয়েছে, যারা সারফেস এরিয়া অর্থাৎ বাইরের আবরণের দিকে তোমার থাকছে, তারাই হচ্ছে কি সালোক সংশ্লেষ করছে, বাকিরা অক্সিডেশন বা জারণ প্রক্রিয়ায় খাবারকে ব্যবহার করছে। Hence, food has to be translocated to all non-green parts. ওই জন্য ফুডটা ট্রান্সলোকেট হচ্ছে কি সুক্রোজ হিসেবে সমস্ত নন গ্রিন পার্টে। অ্যানিমালস আর হেটারোট্রপিক, আর অ্যানিমালরা নিজের খাবার নিয়ে তৈরি করতে পারে না বলে হেটারোট্রপিক, কিন্তু প্ল্যান্টরা নিজের খাবার নিজেই তৈরি করতে পারে, তাই প্ল্যান্টরা হচ্ছে অটোট্রপিক। They obtain food from plants directly, herbivores or indirectly carnivores. অ্যানিমালরা নিজের খাবার নিয়ে তৈরি করতে পারে না, কিন্তু ওই জন্য অ্যানিমালরা উদ্ভিদের উপর প্রত্যক্ষভাবে, যেমন হার্বিভোর যারা সবুজ উদ্ভিদ খায়, আর একটা পরোক্ষভাবে দ্যাট ইজ তোমার কার্নিভোর্স,
যারা তোমার হচ্ছে কার্নিভোর, অর্থাৎ যারা প্ল্যান্ট যারা খায় সে সমস্ত উদ্ভিদদের খাদ্য হিসেবে, সে সমস্ত প্রাণীদের খাদ্য হিসেবে গ্রহণ করে। স্যাপ্রোফাইটস লাইক ফাঙ্গাই আর ডিপেন্ডেন্ট ডেড অ্যান্ড ডিকেইং ম্যাটার। স্যাপ্রোফাইট মানে হচ্ছে পরভোজী বা মৃতজীবী। ওকে, পরভোজী বা মৃতজীবী যারা কি করে ডেড অ্যান্ড ডিকেইং ম্যাটার, অর্থাৎ কোনো একটা জিনিস মরে গেল বা হয়তো কোনো একটা ফল তুমি ফেলে দিলে পচে গেল, সে পচা ফলটা থেকে খাদ্য সংগ্রহ করবে কে? তোমার ছত্রাক। What is important to recognize is that ultimately all the food that is required for life process comes from photosynthesis. What is important to recognize is that ultimately all the food is required. তাহলে কি হচ্ছে, যাই হোক আমাদের সমস্ত যে খাদ্য যেগুলো আমরা গ্রহণ করছি সেগুলো রেসপায়ার হচ্ছে, অর্থাৎ সেগুলো শোষিত হচ্ছে বা বলতে পারো যে ভাঙছে, অক্সিডেশন প্রক্রিয়া ভাঙছে। কার দ্বারা? খাবারগুলো কোথেকে আসছে? ফটোসিনথেসিস প্রক্রিয়া আসছে এবং সেগুলো রেসপিরেশন প্রক্রিয়ার মাধ্যমে ভেঙে যাচ্ছে। দিস চ্যাপ্টার্স ডিলস উইথ সেলুলার রেসপিরেশন, এবং এই চ্যাপ্টারটা কি করছে? তোমার কোষের মধ্যে যে শ্বসন করছে তা নিয়ে আলোচনা করবে। Or mechanism of breakdown of food material within the cells to release energy and trapping this energy for photosynthesis. তার কি বলছে, এই চ্যাপ্টার আমরা কি করছি? সেলুলার কোষের শ্বসন প্রক্রিয়ার জন্য সাহায্য, মানে শ্বসন প্রক্রিয়া, যে শ্বসন প্রক্রিয়া যেখানে যার মাধ্যমে তোমার ফটোসিনথেসিস প্রক্রিয়া উৎপন্ন খাদ্যগুলো তোমার ভাঙছে সেই ব্যাপারে এখানে আলোচনা করব। এবং যেখানে এবং ভাঙার ফলে যে এনার্জি তৈরি হচ্ছে, এনার্জিটা ট্র্যাপিং হচ্ছে কোথায়? এটিপি এর মধ্যে। যেমন এখানে ছকটা দেখো, তো প্রথমে আমাদের কি হয় দেখো, প্রথমে আমরা খাবো ধরো ফুড নিলাম আমরা, ফুড করার পর আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে আসলো। তাহলে ওভারঅল প্রসেসটা হচ্ছে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম আসলো। আসার পর ধরুন আমরা পলিস্যাকারাইড স্টার্চ নিলাম, পলিস্যাকারাইড শ্বেতসার। তারপর এটা ডাইজেস্টিভ সিস্টেমে আসার ফলে সেটা কি তৈরি করলো? মনোস্যাকারাইড বা গ্লুকোজ তৈরি করলো। এবার এই গ্লুকোজটা কি করবে? আমাদের স্মল ইন্টেস্টাইনে অ্যাবজর্পশন হবে, অ্যাবজর্পশন ইন স্মল ইন্টেস্টাইন হলো, ক্ষুদ্রান্তে তোমার শোষণ হলো। শোষণ হওয়ার পরে সেই গ্লুকোজটা ট্রান্সপোর্ট হয়ে যাবে কোথায়? ট্রান্সপোর্ট ইনটু সেল, ট্রান্সপোর্ট the glucose via blood to cell for respiration. এরপর সেই সরলীকৃত খাদ্যটা কি হবে? ব্লাডের মাধ্যমে ট্রান্সপোর্ট হয়ে চলে যাবে কোথায়? কোষের মধ্যে। এবার কোষের মধ্যে যে সাইটোপ্লাজমের মধ্যে কি হবে? গ্লাইকোলাইসিস হবে। এবং গ্লাইকোলাইসিস থেকে তোমার কি করবে? গ্লাইকোলাইসিস কথা অর্থ কি? গ্লাইকোলাইসিস মানে গ্লুকোজ ভেঙে যাওয়া। সেখানে গ্লুকোজটা ভেঙে গিয়ে তোমার তৈরি করবে পাইরুভেট। এবার এই পাইরুভেটটা তখন আবার কি করবে? অ্যাসিটাইল কোয়ে তৈরি করবে, অ্যাসিটাইল কো এনজাইম এ। এবং অ্যাসিটাইল কোএনজাইম মাইটোকন্ড্রিয়ার ভিতরে প্রবেশ করে ম্যাট্রিক্স আসবে, সেখানে ক্রেবস চক্রের মাধ্যমে তোমার কি করবে? 24খানা এটিপি তৈরি করবে। এবং এটিপি তৈরি করার পরে সেটা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে আলটিমেট আমার এটিপি প্রোডাকশন হবে। এবং কি বেরোবে? কার্বন ডাইঅক্সাইড বেরোবে এবং জল বেরোবে। এটা শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে। এটা হচ্ছে ওভারঅল প্রসেস। নেক্সট পেজ চলে এসো। ফটোসিনথেসিস, দ্য সালোক সংশ্লেষ, অফকোর্স অবশ্যই টেকেন প্লেস উইদিন দ্য ক্লোরোপ্লাস্ট ইন দ্য ইউক্যারিওটস। তাহলে প্রত্যেকটা ইউক্যারিওটিক অর্গানিক, আর প্রোক্যারিওটিক অর্গানিজমে কি তোমার থাকে না, কোষ পর্দাযুক্ত কোষ অঙ্গাণু থাকে না। তাই প্রোক্যারিওটদের ক্ষেত্রে তোমার মানে হয় কি বলছে, সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি হয় ব্যাকটেরিওক্লোরোফিল, ব্যাকটেরিওভিরিন এই সমস্ত রঞ্জক পদার্থের উপস্থিতিতে। কিন্তু ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে বা উদ্ভিদের ক্ষেত্রে সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের মধ্যে। Whereas the breakdown of complex molecule to yield energy takes place in the cytoplasm and in the mitochondria. তাহলে কি হচ্ছে যে এই যে খাবার তৈরি হলো, সেই খাবারটা কোথায় ব্রেকডাউন হচ্ছে? সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে। সাইটোপ্লাজমে কি হচ্ছে? সাইটোপ্লাজম হচ্ছে তোমার মেনলি এই গ্লাইকোলাইসিস। এটা সাইটোপ্লাজম এই পর্যন্ত, অর্থাৎ পারফিউরিক অ্যাসিড পর্যন্ত হলো। এরপর সাধারণত কি হচ্ছে যে এটা হচ্ছে কোথাও মাইটোকন্ড্রিয়ার মধ্যে। আগের ছবিতে আমরা দেখলাম
মাইটোকন্ড্রিয়ার মধ্যে এটা হচ্ছে। এটা কিন্তু অ্যানঅক্সিজেনিক অর্থাৎ গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কোনো অক্সিজেনের দরকার পড়ে না, কিন্তু মাইটোকন্ড্রিয়া তোমার অক্সিজেনের প্রয়োজন পড়বে। The breaking of C-C bonds of complex compound through oxidation within the cells leading to release of considerable amount of energy called respiration. ধরুন একটা গ্লুকোজ, তো গ্লুকোজের আমি যদি এটা পড়ি তাহলে গ্লুকোজটা কি 6টা কার্বন দিয়ে তৈরি, ধরুন CHO, এটা গ্লুকোজের যদি কি হয় তোমার স্ট্রাকচার হয়, তাহলে কি হচ্ছে এখানে কার্বন যে বন্ডগুলো রয়েছে সে কার্বন বন্ডের মধ্যে এই যে কার্বন বন্ড, এই কার্বন বন্ডগুলো ভাঙার ফলে কি হচ্ছে তোমার এনার্জি রিলিজ। তুমি জানো যখন কোনো একটা বন্ড ফরমেশন হয় তখন এনার্জি শোষণ হয়, আর যখন একটা বন্ড ব্রেক হয় তখন আমাদের কি হচ্ছে এনার্জি রিলিজ হয়। তো আমাদের যত বায়োমলিকুলস তৈরি হয়, ম্যাক্রোমলিকুলস আমাদের বডিতে তৈরি হয়, তো শ্বসন প্রক্রিয়া যখন ওদের মধ্যকার বন্ডগুলো ভেঙে যায় তখন সেখান থেকে এনার্জি রিলিজ হয়, যেটা আমরা এটিপিতে বলছি এটাকে। The compounds that are oxidized during this process are known as respiratory substrate. The respiration প্রক্রিয়ায় যে সমস্ত জিনিসগুলো ভাঙে, কি ভাঙে, ম্যাক্রোমলিকিউলস, তাদেরকে রেসপিরেটরি সাবস্ট্রেট বলা হয়। রেসপিরেটরি সাবস্ট্রেট কত রকম হতে পারে? একটা হচ্ছে কি রেসপিরেশনের প্রক্রিয়ায় যে রেসপিরেটরি সাবস্ট্রেট আমরা ব্যবহার করি, সেটা দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তোমার প্রোটোপ্লাজমিক, একটা ফ্লোটিং সাবস্ট্রেট। তো প্রোটোপ্লাজমিক সাবস্ট্রেটের মধ্যে প্রোটিন পড়ে, আর তোমার ফ্লোটিং সাবস্ট্রেটের মধ্যে ফ্যাট এবং কার্বোহাইড্রেট পড়ে। এটা এমসিকিউ কোয়েশ্চেন আছে পরীক্ষায়, যে প্রোটোপ্লাজমিক সাবস্ট্রেট কোনটা আর হচ্ছে কি ফ্লোটিং সাবস্ট্রেট কোনটা। সাবস্ট্রেট মানে যে বস্তুটাকে রেসপিরেশন প্রক্রিয়া ভাঙবে। ইউজুয়ালি স্বাভাবিকভাবে কার্বোহাইড্রেট আর অক্সিডাইজ টু রিলিজ এনার্জি। তাহলে স্বাভাবিকভাবে কি হচ্ছে, কার্বোহাইড্রেট শর্করাকে আমরা ভাঙছি কিসের, অক্সিডাইজ মানে জারিত করছি এনার্জি বের করার জন্য। বাট প্রোটিনস অ্যান্ড ফ্যাটস আর ইভেন অর্গানিক অ্যাসিডস ক্যান বি ইউজড অ্যাজ রেসপিরেটরি সাবস্টেন্স ইন সাম প্ল্যান্টস আন্ডার সার্টেন কন্ডিশন। তাহলে কি হচ্ছে দেখো, আমাদের মেনলি তিনটে যে সাবস্ট্রেট রয়েছে, একটা প্রোটিন, লিপিড এবং কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট। তার মধ্যে যদি তিনটে খাবারকে খাও একসাথে, ধরে নাও প্রোটিন খাচ্ছ বলতে মাংস খাচ্ছ ধরে নাও, এবং কার্বোহাইড্রেট বলতে তুমি হয়তো ভাত খাচ্ছ, এবং ওর সঙ্গে ফ্যাট বলতে তোমার আছে ঘি আছে, তাহলে কি হবে, তার দেখবে বডি প্রথমে শুধু কোনটাকে ব্যবহার করবে, বডি কার্বোহাইড্রেটকে প্রথমে এনার্জির সোর্সে ব্যবহার করবে, আর প্রোটিনটা কি করবে, বডির স্ট্রাকচার গঠনগত ইউনিট হিসেবে বডির মাসেল বিল্ডিংয়ে কাজে লাগিয়ে দিবে। আর ফ্যাটটা কি হবে, স্টোর হয়ে থাকবে ফিউচারের সঙ্গে, তখন স্টারভেশন অর্থাৎ যখন উপবাস করবে কেউ, অনেকক্ষণ না খেয়ে থাকবে, তখন সেই শক্তি রিলিজের জন্য তোমার ফ্যাটটাকে অ্যাডিপোজ টিস্যুর মধ্যে সঞ্চিত করে রাখবে। তো কার্বোহাইড্রেট প্রোটিন সবচেয়ে আগে প্রথমে ব্যবহার হয়। ডিউরিং অক্সিডেশন উইদিন সেল, অল দ্য এনার্জি কন্টেইন ইন রেসপিরেটরি সাবস্ট্রেট ইজ নট রিলিজ ফ্রি ইনটু দ্য সেল অর ইন এ সিঙ্গেল স্টেপস। তাহলে এই খাবারের মধ্যে প্রোটিন, লিপিড এবং কার্বোহাইড্রেটের মধ্যে যে এনার্জি রয়েছে সেটা একটা স্টেপের মাধ্যমে তার এনার্জি সম্পূর্ণ বেরিয়ে যায় না। It is released in a series of slow stepwise reaction called the controlled by enzymes, and it is trapped as a chemical energy in the form of ATP. তাহলে এই সব প্রোটিন, লিপিড এবং কার্বোহাইড্রেট এদের মধ্যে যে এনার্জি রয়েছে সেই এনার্জিটা অনেকগুলি স্টেপের মাধ্যমে তোমার বেরোয়, এবং সেটা এনার্জি ট্র্যাপ হয় কিসে, এটিপি ফর্মে। Hence, it is important to understand that the energy released by oxidation in respiration is not used directly but is used to synthesize. So বলছে কি যে সমস্ত এনার্জি রেসপিরেশন তৈরি হচ্ছে বা রিলিজ হচ্ছে সেগুলো কি হচ্ছে ডাইরেক্টলি তোমার কি হচ্ছে চলে আসে না, সেগুলো কি তোমার সিনথেসাইজ হয় কি ফর্মে, এটিপি ফর্মে। সেই এটিপিটাকে পরে আবার আমরা ব্যবহার করি, কারণ এটিপি যদি গঠন দেখো তাহলে দেখতে পাবে এটা এটিপি হচ্ছে অ্যাডেনোসিন ট্রাইফসফেট। তাহলে এটা হচ্ছে এটিপির গঠন। এখানে একটা নিউক্লিওটাইড, নাইট্রোজেন বেস হিসেবে অ্যাডেনাইন যুক্ত থাকবে 1 নম্বর সুগারে, আর এখানে তোমার হাইড্রোক্সিল গ্রুপ, আর এখানে CH2O ফসফেট,
3টে ফসফেট থাকে বলে অ্যাডেনোসিন ট্রাইফসফেট। এবার এর মধ্যে শক্তিটা সঞ্চিত হলো, এরপরে যখন আমাদের বডির শক্তি দরকার হবে তখন এই ফসফেট বন্ডগুলোকে ব্রেক করবে। একটা বন্ডকে ব্রেক করলে মোটামুটি 7.3 কিলো ক্যালোরি শক্তি পাবে। এই শক্তি তখন আমাদের মুভমেন্ট, লোকোমোশন, রিপ্রোডাকশন ইত্যাদি ব্যবহার হবে। হেন্স এটিপি অ্যাক্ট অ্যাজ এনার্জি কারেন্সি অফ দ্য সেল। সুতরাং কোষের যে শক্তি টাকা সেটা হচ্ছে এটিপি। দিস এনার্জি ট্র্যাপড ইন এটিপি ইজ ইউটিলাইজড ইন ভ্যারিয়াস এনার্জি রিকোয়ারিং প্রসেস অফ দ্য অর্গানিজম। তাহলে এই যে এনার্জি যেটা তোমার এটিপির মধ্যে ট্র্যাপ হয়ে গেল, সেটা ব্যবহার হচ্ছে কিভাবে? ভ্যারিয়াস এনার্জি রিকোয়ারিং প্রসেস অফ দ্য অর্গানিজম, অ্যান্ড দ্য কার্বন স্কেলিটন প্রডিউসড ডিউরিং রেসপিরেশন ইজ ইউজড অ্যাজ প্রিকারসর বায়োসিনথেসিস অফ আদার মলিকিউল অফ দ্য সেল। এবং এই যে কার্বন স্কেলিটন, কার্বন বলতে এই 6টা যে কার্বন পরস্পর যুক্ত রয়েছে, এটা বলে কার্বন স্কেলিটন। এবং এর কার্বন স্কেলিটন কি করছে? প্রডিউস ডিউরিং রেসপিরেশনের সময় যে কার্বন স্কেলিটনগুলো তৈরি হচ্ছে একটা স্টেপের মাধ্যমে আরেকটা স্টেপের মাধ্যমে, সেগুলো আবার অন্যান্য প্রোডাক্ট বিশেষ করে বায়োসিনথেসিস অফ অ্যামাইনো অ্যাসিড তৈরি করার জন্য ব্যবহার হচ্ছে। তাহলে এখানে ছকটা দেখে নাও। রেসপিরেটরি সাবস্ট্রেট যখন বলবে, সেই সাবস্ট্রেটটা দুরকম হয়, একটা হচ্ছে প্রোটোপ্লাজমিক রেসপিরেটরি সাবস্ট্রেট, একটা হচ্ছে ফ্লটিং রেসপিরেটরি সাবস্ট্রেট। তো প্রোটোপ্লাজমিক রেসপিরেটরি সাবস্ট্রেটের মধ্যে প্রোটিন পড়ছে, আর ফ্লটিংয়ের মধ্যে ফ্যাট অ্যান্ড কার্বোহাইড্রেট পড়ে। তো আমরা যে খাবারই খাই না কেন, ফ্যাট খাই বা কার্বোহাইড্রেট খাই বা প্রোটিন খাই, আলটিমেট এদের কমন প্রোডাক্ট হচ্ছে অ্যাসিটাইল কোএনজাইমিক। এটা হচ্ছে কমন প্রোডাক্ট। তাহলে দেখো ফ্যাটটা ভাঙলো, ফ্যাটি অ্যাসিড গ্লিসারল ভাঙলো, সেখান থেকে আবার অ্যাসিটাইল কো, বিটা অক্সিডেশন, এটা বিটা অক্সিডেশন প্রক্রিয়ায় তোমার তৈরি করে দিল কি? অ্যাসিটাইল কোয়ে। আবার প্রোটিন থেকে সরল হলো অ্যামাইনো অ্যাসিড থেকে পাইরুভেট তৈরি হলো। এরপর হচ্ছে কার্বোহাইড্রেট, যেখান থেকে সিম্পল সুগার গ্লুকোজ তৈরি হলো। গ্লুকোজ থেকে তোমার হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 1,6 ফসফেট, তার ডাইহাইড্রক্সি অ্যাসিটেট ফসফেট এবং গ্লিসারল ডিহাইড 3 ফসফেট তৈরি করলো। এবার যে কোনো একটা থেকে তোমার কি হলো? ঢ্যাপ ও পাইরুভিক অ্যাসিড তৈরি হলো এবং সেখান থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি হলো। এবার সেই অ্যাসিটাইল কোএনজাইম এটা তোমার মাইটোকন্ড্রিয়ার মধ্যে প্রবেশ করে মাইটোকন্ড্রিয়ার ধাত্রে উপস্থিত ক্রেবস সাইকেলের দ্বারা জারিত হয়ে গিয়ে তোমার কি হচ্ছে? 38টা এটিপি তৈরি করছে। এই হয়ে গেল তোমার রেসপিরেশন। এবার আমার একটা আরেকটা প্রশ্ন চলে আসছে, তাহলে এবার কি উদ্ভিদটা কি তোমার ব্রিদিং করছে? অর্থাৎ উদ্ভিদরা কি শ্বাস প্রশ্বাস হচ্ছে? আমরা যেমন অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি, তাহলে উদ্ভিদরা কি সেই কাজটা করছে? চলো দেখা যাক। ওয়েল, দ্য অ্যান্সার টু দিস কোয়েশ্চেন ইজ নট কোয়াইট সো ডাইরেক্ট। মানে প্ল্যান্টরা যে ব্রিথ করে, অর্থাৎ প্ল্যান্টরা যে শ্বাস প্রশ্বাস চালায়, সেটা ডাইরেক্টলি বলা যায় না। ইয়েস, প্ল্যান্টস রিকোয়ার অক্সিজেন ফ্রম রেসপিরেশন টু অকার অ্যান্ড দে অলসো গিভ আউট CO2। তাহলে প্ল্যান্টটা কি করছে? দেখো, অক্সিজেনকে শোষণ করছে, কার্বন ডাইঅক্সাইড বের করছে ওরা। আবার কার মাধ্যমে হচ্ছে? এই যে স্টোমার পাতার উপর অবস্থিত কি পত্ররন্ধ্রের মাধ্যমে ওরা কি করছে? সালোক সংশ্লেষের সময় CO2 গ্রহণ করছে এবং অক্সিজেন বের করছে। আবার এটা হচ্ছে ফটোসিনথেসিস সময়, ফটোসিনথেসিস। কিন্তু যখন তোমার শ্বসন হচ্ছে, শ্বসনের সময় কি করছে? ওই সে অক্সিজেন যেটা ও ছেড়েছিল আবার সেটা গ্রহণ করছে, কার্বন ডাইঅক্সাইড বের করছে। আর অক্সিজেন কিসের জন্য দরকার? অক্সিডেশন বা জারণ বিক্রিয়ার জন্য দরকার। Hence plants have system in place that ensure the availability of oxygen. তাহলে প্ল্যান্টের মধ্যে শ্বসন কখন হবে সেটা নির্ভর করছে তার অক্সিজেনের অ্যাভেলেবিলিটির উপরে। তোমরা সালোক সংশ্লেষ পড়লে দেখতে পাবে যে আমাদের যখন এই পাইরুভেট থেকে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া পাইরুভেট অ্যাসিটাইল কোয়ে তৈরি হলো, পাইরুভেট তৈরি হলো। এবার যদি অক্সিজেন যদি উদ্ভিদরা পায়, অক্সিজেনের পরিমাণ যদি বেশি থাকে বায়ুমণ্ডলে, তাহলে ওরা কী করবে? ফটো রেসপিরেশন বা সালোক শ্বসন করবে। আর যদি অক্সিজেনের পরিমাণটা কম থাকে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেশি থাকে, তাহলে ওরা কী করবে? তোমার কেলভিন সাইকেল অর্থাৎ অন্ধকার বিক্রিয়া ঘটাবে, যার ফলে এনার্জি তৈরি হবে। তাহলে যদি অক্সিজেনের অ্যাভেলেবিলিটি বেশি থাকে তাহলে তারা ফটো রেসপিরেশন করবে। প্ল্যান্টস আনলাইক এটা কর্নবার্গ এফেক্ট বলা হয় অক্সিজেন, এটা কর্নবার্গ এফেক্ট বলা হয়। এবং এখানে যে এনজাইমটা সাহায্য করে সেটা
এখানে যে এনজাইমটা সাহায্য করে, নট পাইরুভেট, এখানে লাইট রিয়াকশন, অর্থাৎ সালোক সংশ্লেষে যে আলোক বিক্রিয়া হচ্ছে, সে আলোক বিক্রিয়া ঘটার পরে তোমার যদি অক্সিজেন থাকে তাহলে ফটো রেসপিরেশন হবে, আর অক্সিজেন কম থাকলে কেলভিন সাইকেল হবে, সেটা যদি বেশি থাকে। তাহলে এখানে কি হচ্ছে দেখানো কর্মক্ষেত্রে, তোমার এটাকে রুবিস্কো বলে একটা এনজাইম এটাকে সাহায্য করছে, রুবিস্কো, এর ফুল ফর্ম হচ্ছে রাইবোলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেজ, মানে অক্সিজেন কার্বক্সিলেজ দুটো এফেক্ট রয়েছে। Plants, unlike animals, have no specialized organs for gaseous exchange, but they have stomata and lenticel for this purpose. তাহলে উদ্ভিদ আমাদের যেমন শ্বাস প্রশ্বাস চালানোর জন্য লাংস রয়েছে, নোজ রয়েছে, কিন্তু এদের ক্ষেত্রে, প্ল্যান্টদের ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো পার্টিকুলার অর্গান নেই। তাদের ক্ষেত্রে কি রয়েছে, পাতার মধ্যে রয়েছে পত্ররন্ধ্র আর তোমার গাছের ছাল, এই যে অংশ দেখতে পাচ্ছ এই অংশগুলো, এগুলো হচ্ছে ছাল। এই ছালের মধ্যে ছিদ্র থাকে, তারপর লেন্টিসেল, এই যে লেন্টিসেল, এই লেন্টিসেলের মাধ্যমে তারা গ্যাসেস এক্সচেঞ্জ করেন। দেয়ার আর সেভারাল রিজন হোয়াই প্ল্যান্টস ক্যান গেট অ্যালং উইদাউট রেসপিরেটরি অর্গান। কারণ বলছে যে সেখানে অনেক ধরনের কারণ রয়েছে যেগুলো তোমার ইন্ডিকেট করে যে প্ল্যান্টে কেন রেসপিরেটরি অর্গান নেই। ফার্স্ট, তার মধ্যে প্রথমটা কি বলছে দেখো, ইচ প্ল্যান্ট পার্ট টেক কেয়ার অফ ইটস ওন গ্যাস এক্সচেঞ্জ নিড। প্রত্যেকটা প্ল্যান্ট পার্টের নিজস্ব গ্যাসেস এক্সচেঞ্জের জায়গা থাকে। ওকে, দেয়ার ইজ ভেরি লিটল ট্রান্সপোর্ট অফ গ্যাসেস ফ্রম ওয়ান প্ল্যান্ট পার্ট টু অ্যানাদার। কারণ আমাদের যেমন কি হয়, আমরা নাকের মাধ্যমে শ্বাস নিই, নেওয়ার পরে সেটা ফুসফুস থেকে রক্তের মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ে, কিন্তু প্ল্যান্টদের ক্ষেত্রে কি হয়, ওরা সে গ্যাসটাকে নেওয়ার পরে সে উদ্ভিদের বডির মধ্যে জাইলেম ফ্লেমের মাধ্যমে ছড়িয়ে পড়ে না। তাই প্রত্যেকটা অর্গান আলাদাভাবে তোমার নিজস্বভাবে নিজের মতো করে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের শোষণ করে। ওই জন্য প্রত্যেকটা প্রতিটা পাতায় তোমার ধরো নাকি স্টোমাটা পত্ররন্ধ্র রয়েছে, প্রতিটা গাছের ছাড়া প্রতিটা অংশে তোমার লেন্টিসেল রয়েছে। There is a very little transport, তাদের মধ্যে খুব অল্প পরিমাণে গ্যাস ট্রান্সপোর্ট গ্যাসেস ফ্রম ওয়ান প্ল্যান্ট পার্ট টু অ্যানাদার, অর্থাৎ একটা গাছের একটা অংশ থেকে অন্য অংশে খুব অল্প পরিমাণে তোমার গ্যাসের ট্রান্সপোর্ট হয়। তাই প্রত্যেকটা অঙ্গের কি রয়েছে, গ্যাস এক্সচেঞ্জ সিস্টেম রয়েছে। সেকেন্ড, প্ল্যান্টস ডু নট প্রেজেন্ট গ্রেট ডিমান্ডস ফর গ্যাস এক্সচেঞ্জ। প্ল্যান্টের কিন্তু গ্যাস এক্সচেঞ্জের খুব বিশাল ডিমান্ড নেই, কারণ অত বেশি গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় না, অত বেশি গ্যাসের দরকার পড়ে না। রুটস স্টেম বলছে, রুটস স্টেমস অ্যান্ড লিভস রেসপায়ার অ্যাট রেটস ফর লোয়ার দ্যান অ্যানিমালস টু। তাহলে রুট স্টেম এবং লিভস, মূল, কাণ্ড এবং পাতা রেসপায়ার অর্থাৎ শ্বসন করে অ্যাট রেটস ফার লোয়ার দ্যান অ্যানিমালস টু। তো প্রাণীদের যে সমস্ত যে রেটে রেসপিরেশন হয় বা শ্বসন হয় তার তুলনায় উদ্ভিদের শ্বসনের হারটা অনেক কম থাকে। অনলি ডিউরিং ফটোসিনথেসিস আর লার্জ ভলিউম অফ গ্যাসেস এক্সচেঞ্জ অ্যান্ড ইচ লিভ ইজ ওয়েল অ্যাডাপ্টেড টু টেক কেয়ার অফ ইটস ওন নিডস ডিউরিং দিস পিরিয়ডস। একমাত্র দিনের বেলা সালোক সংশ্লেষের সময়ে কি হয়, এর মধ্যে বিপুল পরিমাণে গ্যাসের এক্সচেঞ্জ, কার্বন ডাইঅক্সাইড শোষণ হয়, অক্সিজেন বেড়ে যায়, কিন্তু শ্বসনের সময় অত বেশি গ্যাসের এক্সচেঞ্জ হয় না প্রাণীদের মতো। হোয়েন সেলস ফটোসিনথেসিস, যখন উদ্ভিদ কোষগুলো কি হচ্ছে সালোক সংশ্লেষ করে, অ্যাভেলেবিলিটি অফ অক্সিজেন ইজ নট এ প্রবলেম ইন দিস সেলস সিন্স অক্সিজেন রিলিজ উইন দ্য সেল। তাহলে ফটোসিনথেসিসের সময় তো ওরা কি করে, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, বলে অক্সিজেনের অ্যাভেলেবিলিটি দরকার নেই, কারণ অক্সিজেনটা হচ্ছে রেশন পদার্থ, বাই প্রোডাক্ট। থার্ড, 3 নম্বর কারণ কি, distance that gases must differ even in large bulky plants is not great। বলছে যে উদ্ভিদের যে গ্যাসের একটা অনেক বড় গাছ, সেই গাছের যে গ্যাসের শোষণ হয় তারপর সেটা ট্রান্সপোর্ট হয় প্ল্যান্টের মধ্যে, সেটা সেরকম হয় না। প্রত্যেকটা লিভিং সেল ইন প্ল্যান্ট ইজ লোকেটেড কোয়াইট ক্লোজ টু দ্য সারফেস অফ দ্য প্ল্যান্ট। কারণ যে সমস্ত প্ল্যান্টের যে সমস্ত কোষগুলোর মধ্যে গ্যাসের এক্সচেঞ্জ হয় তারা কি হয়, প্ল্যান্টের সারফেস এরিয়ার দিকে থাকে, যেখানে ওরা আলো এবং বাতাস সহজে শোষণ করতে পারে। দিস ইজ ট্রু ফর লিভস ইউ মে আস্ক, বাট হোয়াট অ্যাবাউট থিক উড স্টেমস
অ্যান্ড রুটস। বলছে এই যে বললাম যে প্রত্যেকটা অর্গান যারা তোমার শ্বাস শ্বসন করে তারা সুপারফিশিয়াল অর্থাৎ সারফেস এরিয়ার দিকে থাকে। কিন্তু তারপরে কি বলছে, যে সমস্ত উডি প্ল্যান্টগুলো রয়েছে, কাঠগুলো রয়েছে, কাঠের মধ্যখানে কীভাবে গ্যাস যাবে, বা রুট মাটির তলায় রয়েছে ওখানে কীভাবে গ্যাস যাবে। In stems, the living cells are organized in thin layer inside and beneath the bark. তো বলছে যে সমস্ত লিভিং সেল বলছে কি যে গাছের ছালকে বার্ক বলা হয়, এই বার্কের নিচে একটা পাতলা আবরণ রয়েছে। দে অলসো হ্যাভ অ্যান ওপেনিং কল লেন্টিসেল, এবং সে গাছের ছালের মধ্যে কি রয়েছে, লেন্টিসেলের পাতলা আবরণ রয়েছে। দ্য সেলস ইন দ্য ইন্টেরিয়ার আর ডেড অ্যান্ড প্রোভাইড অনলি মেকানিক্যাল সাপোর্ট। তো একটা গাছকে যদি তুমি কেটে দেখো তাহলে গাছের কি রয়েছে, তোমার এখানে পুরো এই ধরনের ভিতরের পুরো পার্ট যেটাকে আমরা সার কাঠ বলছি সেটা হচ্ছে ডেড পার্ট। এদের জন্য গ্যাস বা ফটোসিনথেসিস দরকার পড়বে না, রেসপিরেশন দরকার পড়ে না। তাহলে বাইরের দিকে এই পোর্শনটা ধরো না, এই পোর্শনটা পুরোটা হয়ে গেল ছাল, গাছের ছাল। এরা হচ্ছিল গাছের ছাল অর্থাৎ বার্ক। এই বার্কের মধ্যে কি রয়েছে, লেন্টিসেল রয়েছে। লেন্টিসেলের মাধ্যমে কি হয়, এই সমস্ত জায়গার মধ্যে গ্যাসের এক্সচেঞ্জ হয়। দ্য মোস্ট cells of plant have at least a part of their surface in contact with the air. তাহলে প্রত্যেকটা প্ল্যান্টের প্রতিটা সারফেসের প্রতিটা পোর্শনের একটা অংশ রয়েছে যেটা তোমার কি বায়ুর সংস্পর্শে থাকে। দিস is also facilitated by the loose packing of parenchyma cell in leaves. কারণ সেখানে কি থাকে, প্যারেনকাইমা কোষগুলো লুজলি অ্যারেঞ্জ থাকে এরেনকাইমার মতো ভাবে। স্টেমস and roots which provide an interconnected network of air space, এবং পাতা এবং কাণ্ডের মধ্যে কি থাকে, ইন্টারকানেক্টেড, পরস্পর কানেকশন হয়ে থাকে গ্যাসেস এক্সচেঞ্জের জন্য। আশা করি বুঝতে পেরেছ যে প্ল্যান্টরা ব্রিথ করে, কিন্তু প্ল্যান্টের ক্ষেত্রে গ্যাসেস এক্সচেঞ্জটা অ্যানিমালদের মতো হয় না। কারণ প্ল্যান্টরা শুধু সংশ্লেষ করে তখন প্ল্যান্টদের মধ্যে কি হয়, তোমার গ্যাসের এক্সচেঞ্জটা, কার্বন ডাইঅক্সাইড শোষণ হয়, অক্সিজেন রিলিজ হয়। কারণ অক্সিজেনটা হচ্ছে কি এদের রেচন বস্তু। এবার হচ্ছে কি প্ল্যান্টরা কেন, মানে এদের কোনো রেসপিরেটরি অর্গান নেই। প্রথম হচ্ছে কি প্ল্যান্টরা কি হয়, যে এক নম্বর যে ওরা তোমার আমরা যেমন কি হয় নোজ দিয়ে গ্যাস এক্সচেঞ্জ হওয়ার পরে সেই গ্যাসটা ফুসফুস থেকে রক্তের মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ে, কিন্তু ওদের ক্ষেত্রে সেরকম ছড়িয়ে পড়ে না। কারণ প্রত্যেকটা অর্গান বা তোমার বায়ুমণ্ডলের সংস্পর্শে থাকে এবং এরা লেন্টিসেল এবং পত্রতন্ত্রের মাধ্যমে শ্বসন কার্য চালায়। এবং এদের কি হচ্ছে 2 নম্বর পয়েন্ট, প্ল্যান্ট বেশি গ্যাসের দরকার পড়ে না। আবার তোমার 3 নম্বর পয়েন্ট হচ্ছে কি, যে যারা যেসব প্ল্যান্টের ক্ষেত্রে কি হয়, একমাত্র যে সমস্ত জায়গায় তোমার গ্যাসের এক্সচেঞ্জ হয় তারা বাইরের সারফেস কাছাকাছি অঞ্চলে থাকে, কিন্তু যারা ভিতরের দিকে যে উডি কাঠ তার জন্য অক্সিজেনের বা কার্বন ডাইঅক্সাইডের দরকার পড়ে না, কারণ সেটা ডেড পার্ট হিসেবে থাকে। এবার বলছে কি কিভাবে তোমার কমপ্লিট ফটোসিনথেসিস প্রক্রিয়া কি তৈরি হলো, গ্লুকোজ তৈরি হলো। এবার গ্লুকোজটা কিভাবে তোমার কম্বাসন হচ্ছে অর্থাৎ দহন হচ্ছে। বলছি দেখো, দ্য কমপ্লিট কম্বাসন অফ গ্লুকোজ, মানে গ্লুকোজটা সম্পূর্ণরূপে দহন হচ্ছে, হুইচ প্রডিউস CO2 অ্যান্ড H2O। তার কি বলছে দেখো, গ্লুকোজ অক্সিজেনের উপস্থিতিতে কি হচ্ছে, অক্সিডেশন জারণ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে এবং এনার্জি তৈরি করছে। এবং এন্ড প্রোডাক্ট কি তৈরি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড, H2O, yield এনার্জি এবং মোস্ট এনার্জি তৈরি হচ্ছে। If this energy is to be useful to the cell, it should be able to utilize it is synthesize other molecule that cell required. বলছি if this energy is to be useful to the cell, যদি এই এনার্জিটা তোমার কি কোষের ব্যবহারের উপযোগী হয়ে যায়, it should be able to utilize, এরপর কি করে সেই শ্বসন প্রক্রিয়াটাকে ইউটিলাইজ করা হয় কোষের অন্যান্য চাহিদা সম্পন্ন প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে। The strategy that the plant cell uses is to catabolize the glucose molecule in such a way that not all the liberated energy goes out as heat. মানে এই শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে গ্লুকোজকে এমনভাবে তোমার জারিত করা হয় যাতে সমস্ত গ্লুকোজের সমস্ত এনার্জি শুধুমাত্র হিট অবস্থায় বেরিয়ে না যায়, কিছুটা তোমার এটিপি হিসেবে সঞ্চিত থাকবে। The key is to oxidize glucose not in one step but in several small steps, enabling some steps to be adjusted large enough such that the energy release can be coupled to ATP synthesis.
তাহলে এই যে আমাদের গ্লুকোজের যে গ্লাইকোলাইসিস প্রসেস, সেটা শুধুমাত্র গ্লুকোজ জারণের জন্য গ্লাইকোলাইসিস প্রসেস, সেটা একটা স্টেপের মাধ্যমে হয় না, সেগুলো অনেকগুলো ধীরে ধীরে স্টেপের মাধ্যমে, অনেক এনজাইমের মাধ্যমে হয়, এবং যার ফলে কি এটিপি, NADPH2 ইত্যাদি তৈরি হয়। তো হাউ দিস ইজ ডান, এসেনশিয়াল দ্য স্টোরি অফ রেসপিরেশন। তাহলে কীভাবে এটা হচ্ছে সেটাই আমাদের গল্প শ্বসনে। During this process of respiration, oxygen is utilized and carbon dioxide, water and energy are released as product. তাহলে শ্বসনের সময় কি হচ্ছে, আমার অক্সিজেন ব্যবহার হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড, জল এবং এনার্জি তৈরি হচ্ছে। দ্য কম্বাশন, দহন, রিয়াকশন রিকোয়ার অক্সিজেন। তো এই যে তোমার জারিত হওয়ার জন্য কিসের দরকার, অর্থাৎ গ্লুকোজকে সম্পূর্ণ জারণ ঘটানোর জন্য কিসের দরকার, অক্সিজেনের দরকার। বাট সাম সেলস লিভ হোয়ার অক্সিজেন মে অর মে নট বি অ্যাভেলেবল। তাহলে কিছু কিছু কোষ রয়েছে যাদের ক্ষেত্রে অক্সিজেনটা অ্যাভেলেবল নয় বা অক্সিজেনের দরকার পড়ে না। ক্যান ইউ থিঙ্ক, তুমি চিন্তা করছো, ইন সাচ সিচুয়েশন হোয়ার অক্সিজেন ইজ নট অ্যাভেলেবল, তুমি ওই সমস্ত চিন্তা করছো যেগুলোতে অক্সিজেন দরকার পড়ে না। There are sufficient reason to believe that the first cell on this planet lived in atmosphere that lacked oxygen. তার পৃথিবীতে যে প্রথম কোষটা এসেছিল, যাকে আমরা মাইক্রোস্ফিয়ার বা কোয়াসার্ভেট বলি, সেটা কি অক্সিজেন ছাড়াই ছিল। ইভেন অ্যামং প্রেজেন্ট ডে লিভিং অর্গানিজমস উই নো সেভারাল দ্যাট আর অ্যাডাপ্টেড টু অ্যানারোবিক কন্ডিশন। যেমন ধরো রাইজোবিয়ামের কথা বলো, অ্যানারোবিক কন্ডিশনে গ্রো করে। সাম অফ দিস অর্গানিজম আর ফ্যাকাল্টেটিভ মানে যারা হচ্ছে বাধ্যতামূলক মানে অবায়ুজীবী, যেমন নিসেরিয়া গনোরিয়া, যেটা গনোরিয়া রোগ তৈরি করে, সেটা হচ্ছে বাধ্যতামূলক অ্যানারোবস। হোয়াইল ইন আদার রিকোয়ার্ড অ্যানারোবিক কন্ডিশন, কিন্তু অন্যরা কি হচ্ছে বায়ুতে বাস করে, আবার তোমার এতেও বাস করে। ফ্যাকাল্টেটিভ মান হচ্ছে, উল্টো বললাম, ফ্যাকাল্টেটিভ মান হচ্ছে যারা হচ্ছে তোমার ফ্যাকাল্টেটিভ যারা হচ্ছে তোমার এয়ার এন্ড নন এয়ার দুটোতে বাস করতে পারে। অক্সিজেন উপস্থিত থাকতে পারে, অক্সিজেন ছাড়াও থাকতে পারে, যেমন তোমার হয়ে গেল রাইজোবিয়াম, দুটো কাজই করতে পারে। কিন্তু কিছু কিছু মাইক্রোবস রয়েছে যারা তোমার অক্সিজেন ছাড়া থাকতেই পারে না, যেমন নিসেরিয়া গনোরি হলো। In any case, all living organisms retain the enzymatic machinery to partially oxidize glucose without the help of oxygen. তাহলে প্রত্যেকটা লিভিং অর্গানিজমের মধ্যে এনজাইমেটিক মেশিনারি রয়েছে, যেটা তোমার অক্সিজেনের অনুপস্থিতিতে গ্লুকোজকে ভাঙছে। দিস ব্রেকডাউন অফ গ্লুকোজ টু পাইরুভিক কল গ্লাইকোলাইসিস, এবং অক্সিজেনের উপস্থিতিতে তোমার এই যে গ্লুকোজটা ভাঙছে পাইরুভিক অ্যাসিডে, সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস। যেমন দেখো গ্লাইকোলাইসিস যেখানে গ্লুকোজটা কি হচ্ছে এনার্জি ইনভেস্টের মাধ্যমে বিভিন্ন এনজাইম ফ্রুক্টোজ অনসিক্লিউজ ফসফেট তৈরি করছে, সেখান থেকে তোমার এটিপি তৈরি এবং NADH2 তৈরির মাধ্যমে পাইরুভেট উৎপন্ন করছে। তো আজকের মতো এই ভিডিওটি এখান থেকেই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং কোনো কোয়েশ্চেন থাকলে সেটা করবে। তো ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।